নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প। আজকের গল্প সমব্যথী। কম্পাউন্ডার বাবু। গলার শব্দের সঙ্গে সঙ্গে ডাক্তারের চেম্বারের ভিতর থেকে টেবিল চাপড়াবার শব্দ শোনা গেল। ডিসপেন্সারির কাউন্টারের পেছনে ছোট টুলটির উপর বসে থাকতে থাকতে একটু অন্যমনস্ক হয়েই পড়েছিল তারাপদ কম্পাউন্ডার। হঠাৎ ডাক্তারের চেঁচামেচিতে চমকে নড়ে চড়ে উঠে তাড়াতাড়ি সাড়া দিয়ে বলল, আগে। ভিতর থেকে ডাক্তার অরুণাভ মুখুজ্জে বলল, আর আগে 3-3বার ডাকবার পর আপনার চৈতন্য হলো। আপনাকে নিয়ে আর পারা গেল না মশাই। নিন, প্রেসক্রিপশনখানা নিয়ে চটপট মিক্সার আর পাউডারটা করে ফেলুন তো। সোমেনের আবার অফিসের বেলা হয়ে যাচ্ছে, ও দেরি করতে পারবে না। সোমেন সেন এই ছোট শহরের ব্রাঞ্চ ব্যাংকের অ্যাকাউন্ট্যান্ট, অরুণাভর বন্ধু। তার সামনে অরুণ একটু বেশি হাঁকডাক করে, তাতে বন্ধুকেও খাতির করা হয়, আবার নিজেরও একটু প্রতিষ্ঠা বাড়ে। তারাপদর বুঝতে কিছু বাকি নেই। উঠে গিয়ে প্রেসক্রিপশনখানা নিঃশব্দে নিয়ে আসে কম্পাউন্ডার। আলমারি খুলে শিশিগুলি বার করে ওষুধ তৈরিতে মন দেয়। সোমেনের 5 বছরের ছেলে মিঠু আর কদিন ধরে সর্দি জ্বর চলছে। অরুণাভ গিয়ে এর মধ্যে 2 দিন দেখে এসেছে। অ্যাকাউন্ট্যান্ট আজ নিজেই এসেছে ছেলের জন্য ওষুধ নিতে। মিক্সার তৈরি করতে করতে 2 বন্ধুর আলাপ কানে গেল তারাপদর। না, ছেলের অসুখের জন্য এখন আর কোনো উদ্বেগ জানাচ্ছে না সোমেন। তারাপদকে নিয়েই তাদের আলোচনা হচ্ছে। তোমার কম্পাউন্ডারটির কি হয়েছে হে অরুণাভ? রাস্তা দিয়ে যখনই যাই দেখি টুলের উপর ঝিম ধরে বসে আছে, কেমন একটা উদাস উদাস ভাব, কারো দিকে কোনো লক্ষ্য নেই। অরুণাভ বলল, আর বলো না, ব্রঙ্কো নিউমোনিয়ায় স্ত্রী মারা গেছে বছরখানেক হলো। তারপর থেকে ওই রকম ভূতান্তরিত অবস্থা। ডাকলে সাড়া মেলে না। একটা মিক্সার তৈরি করতে 5 মিনিটের জায়গায় আধ ঘন্টা লাগিয়ে দেয়। কাজকর্ম চালানোই মুশকিল হয়ে পড়ে। নেহাত বাবার আমলের পুরনো লোক, টাকা পয়সা নিয়ে কোনো তঞ্চকতা করে না। তাই সোমেন একটু হেসে বলল, তাই এক কাজ করো না ভাই, দেখে শুনে তোমার কম্পাউন্ডারের ফের একটা বিয়ে দিয়ে দাও। অরুণাভ হাসল, যা বলেছ, বিয়ে দেওয়ার মতো বয়সটাই বটে। বয়স কত হলো? তা 50-এর কাছাকাছি হবে, কিন্তু চুল পেকে দাঁত পড়ে চেহারার যা দশা হয়েছে, তাতে 60 বলেও চালিয়ে দেওয়া যায়। চমৎকার, এই তো নতুন করে লাইফ স্টার্ট করার বয়স। ইউরোপে এখনো কিন্তু তা হয়, মাঝে মাঝে কাগজে পড়ি এসব, কিন্তু আমাদের দেশে তা হয় না। এ দেশটা কেঁদে কেঁদেই শেষ হলো, জীবন নিয়ে কোনোদিন মজা করতে জানলো না। লোকটির আর আছে কে কে? কেউ না, আপন বলতে কেউ নেই ত্রিসংসারে। তবে তো আরো ভালো, লাইন একেবারে ক্লিয়ার। দেখে শুনে তুমি তাহলে তোমার কম্পাউন্ডারের এবার একটা বিয়ে দিয়ে দাও। সার্ভিসও ভালো পাবে, তোমার একটা কীর্তিও থেকে যাবে। শত হলেও তুমিই তো এখন অভিভাবক। যা বলেছ। ডাক্তার আর বন্ধু দুজনেই ফের হেসে উঠল। মৃদু গলায় স্ক্রিনের আড়ালে 2 বন্ধুর নির্দোষ রসালাপ চললেও কম্পাউন্ডারের সবই কানে গেল। ভ্রু দুটি কুঞ্চিত, মুখখানা গম্ভীর হয়ে উঠল তারাপদর। ওষুধ তৈরি করতে করতে হাতখানা একটুকালের জন্য নিশ্চল হয়ে রইল। বন্ধুর চেম্বার থেকে জ্বলন্ত সিগারেট হাতে সোমেন এবার বেরিয়ে কাউন্টারের কাছে এসে একটু তাড়া দিয়ে বলল, কই মশাই, আমার ওষুধটা হলো? কম্পাউন্ডার সঙ্গে সঙ্গে জবাব দিল, আগে হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে, এই নিন। দাগ কাটা মিক্সারের শিশি আর পাউডারটা সোমেনের হাতে তুলে দিল কম্পাউন্ডার। সোমেন বলল, থ্যাঙ্কস, লিখে রাখবেন আমার অ্যাকাউন্টে। তারপর হাত ঘড়ির দিকে একটু চোখ বুলিয়ে তাড়াতাড়ি ডিসপেন্সারি থেকে বেরিয়ে গেল। ওর অফিসের বেলা হয়ে গেছে।
কম্পাউন্ডার আবার শক্ত হয়ে তার টুলটিতে বসল। কাঁচা পাকা চুলে ভর্তি মাথাটা হঠাৎ জোরে জোরে নাড়তে নাড়তে নিজের মনেই বলে উঠল, না না না, ওরা যা বলে সব মিথ্যে। এখন আর আমার কোনো দুঃখ নেই, আমি সব ভুলে গেছি। 1 বছর পরেও মরা বউয়ের কথা কেউ মনে করে রাখে নাকি? আমিও সব ঝেড়ে মুছে ফেলেছি। তবু লোকে আমাকে মিথ্যে বদনাম দেবে, অকেজো হয়েছি বলে আড়ালে বসে নিন্দে করবে। দিনরাত খেটে মরলেও গরিবের যশ নেই। স্টেথোস্কোপ গলায় সাদা স্যুট পরা তরুণ বয়সী সুদর্শন ডাক্তার ব্যাগ হাতে এবার চেম্বার থেকে বেরিয়ে এল। কম্পাউন্ডারের দিকে একটুকাল তাকিয়ে থেকে স্মিত মুখে বলল, মাথা ঝেঁকে ঝেঁকে অমন বিড়বিড় করে কি বলছিলেন? কম্পাউন্ডার লজ্জিত হয়ে একটু আগের বিষদৃশ্য আচরণটাকে জোর গলায় অস্বীকার করে বলল, কই না তো, কিছু বলিনি তো। অরুণাভ গম্ভীরভাবে উপদেশ দিল, অমন করে মাথা নাড়বেন না। আর অত বড় ঝাঁকড়া ঝাঁকড়া চুল রেখেছেন কেন? ভারী বিশ্রী দেখায়। জামাটারই বা কি হাল করে রেখেছেন, বোতাম নেই, কাঁধের কাছে খানিকটা ছিঁড়ে গেছে। ছি ছি ছি, লোকে আমাকে কি ভাববে বলুন তো? মনে করবে মাইনেপত্র কিছু দিই নে, তাই এই দশা। আজই আমার কাছ থেকে টাকা নিয়ে নতুন একটা জামা কিনে নেবেন, আর নাপিত ডেকে ছোট করে ছাঁটিয়ে নেবেন চুল। লম্বা চুলগুলি হাতের মুঠোয় করে কম্পাউন্ডার বলল, এই তো 1 মাস আগেও ফটিক পরামানিককে দিয়ে চুল ছাঁটিয়ে এসেছি ডাক্তারবাবু। সারা চুলও যেন ইয়ার কি পেয়েছে, সেও আমাকে 10 জনের কাছে নাকাল করতে চায়। অরুণাভ বলল, থাক থাক, আর মুখ খারাপ করবেন না। আপনি 3 মাসের মধ্যে পরামানিকের কাছে যাননি তা আমি জানি। দেখুন, পাবলিককে নিয়ে আমাদের কারবার। তাদের 10 জনের মনস্তুষ্টি না করতে পারলে আমাদের রুজি রোজগার বন্ধ। আমি তো সবসময় ডিসপেন্সারিতে থাকিনি, আপনিই থাকেন। অথচ আপনাকে দেখে যদি লোকের ইমপ্রেশন খারাপ হয়ে যায়, যদি মনে হয় একটা পাগল গোছের লোক কম্পাউন্ডার সেজে বসে আছে, তাহলে অচেনা অজানা কোনো লোক কি সাহস করে এদিকে ঘেঁষবে? তারাপদ অপ্রসন্ন মুখে চুপ করে রইল। অরুণাভ আবার বলল, অথচ শহরে দিনের পর দিন লোক বাড়ছে, এই আমার পসারের সময়। আমার ট্রিটমেন্ট খারাপ এ কথা কেউ বলতে পারবে না। কলকাতার বড় বড় ডাক্তাররাও আমার প্রেসক্রিপশনে কলম ছোঁয়াতে পারেনি। দয়া করে আপনি একটু বুঝে সামলে চলুন। কাছারিপাড়ার শীতাংশু ডাক্তার কেমন একটি ছোকরা কম্পাউন্ডার রেখেছে দেখেছেন তো? ছেলেটি কেমন স্মার্ট, কিরকম টিপটপ থাকে। সম্ভ্রান্ত ঘরের মেয়েদের কিভাবে রিসিভ করে একবার দেখে আসবেন গিয়ে। তারাপদ ঘাড় নেড়ে বলল, আসবো, টিপটপ আমিও থাকতে জানি, আপনি ভাববেন না। ঘড়ি দেখে ডাক্তার বেরিয়ে গেল। যাওয়ার আগে বলল, আমি হেডমিস্ট্রেসের বাসায় যাচ্ছি, 8 ঘন্টার মধ্যে ঘুরে আসব। পেশেন্ট এলে তাদের ভালোভাবে রিসিভ করবেন, তাদের সঙ্গে গল্প গুজব করবেন আগে যেমন করতেন। তারপর একটু থেমে নরম গলায় বলল, আপনার কষ্টের কথা বুঝি কম্পাউন্ডার বাবু, কিন্তু উপায় কি বলুন? তাছাড়া দুনিয়া ছেড়ে সবাইকেই তো চলে যেতে হবে, 2 দিন আগে আর পরে। কত রোগ, কত মৃত্যু চোখের উপর তো নিত্য দেখছেন। আপনি ওসব ভাবনা ছেড়ে দিন। হঠাৎ তারাপদ কম্পাউন্ডার হাত জোর করে কাতর স্বরে বলে উঠল, দিব্যি করে বলছি ডাক্তারবাবু, আমি সব ভাবনাই ছেড়ে দিয়েছি। আমার মনে আর কোনো দুঃখ নেই। দয়া করে আপনি ওসব কথা আর বলবেন না, আমি তাতে বড় লজ্জা পাই। আচ্ছা আচ্ছা। অরুণাভ একটু হেসে এবার সত্যিই বেরিয়ে পড়ল। লজ্জা ছাড়া কি? পুরুষ মানুষের পক্ষে বউয়ের জন্য বেশি দিন শোক করার মতো অগৌরবের কাজ আর 2টি নেই। স্ত্রী মারা যাওয়ার পর 2-1 দিন 2-1 ফোঁটা চোখের জল ফেললেই যথেষ্ট, তাও গোপনে গোপনে ফেলতে হয়। লোকে দেখে ফেললে লজ্জার আর শেষ থাকে না। বাপ মা ভাই কি ছেলে মেয়ে মারা গেলে যেমন চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদা যায়, স্ত্রী মারা গেলে তেমন পারা যায় না। যত দুঃখই হোক, চারুবালা চলে যাওয়ার পর সংসার যত শূন্যই মনে হোক, সে বোধ তারাপদর আছে।
কাণ্ডজ্ঞান সে কোনো মুহূর্তেই হারিয়ে ফেলেনি। স্ত্রীর জন্যে তার চোখে জল দেখেছে, তাকে হাউমাউ করে কাঁদতে দেখেছে, বলুক তো কেউ। নিজেকে লোকের কাছে অপদস্থ করবে তেমন পাত্রই তারাপদ কম্পাউন্ডার নয়। একা একা ঘরে মশারির মধ্যে সে গুমড়ে মরেছে, বালিশ বুকে চেপে দুঃসহ যন্ত্রণায় ছটফট করেছে। তবু বাইরের কাকপক্ষীকে সে নিজের দুর্বলতার কথা জানতে দেয়নি। আর আজ কিনা ডাক্তারবাবু তাকে খোঁটা দিলেন স্ত্রীর শোকে তারাপদ কম্পাউন্ডার কাজের অযোগ্য হয়ে পড়েছে, একেবারে অপদার্থ হয়ে গেছে, পাগল বাউন্ডুলে সামিল হয়েছে। ছি 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 ছি। আজ বলে নয়, ডাক্তারবাবু প্রায়ই এর ওর কাছে তার বিরুদ্ধে এরকম নালিশ করেন, উদাসীন অমনোযোগী বলে অপবাদ দেন। আসলে বুড়ো কম্পাউন্ডারের কাজ তাঁর আর পছন্দ হয় না। চালাক চতুর ছোকরা কম্পাউন্ডার রাখবার তাঁর ইচ্ছা হয়েছে। যে সমবয়সী বন্ধুর মতো ঠাট্টা ইয়ার্কি করবে, দু চারটে রসের কথা বলতে পারবে, তেমন একজন লোক চায় ডাক্তার। কিন্তু তারাপদর মতো এত কাজ কি আর কাউকে দিয়ে হবে? সকাল থেকে রাত 12টা পর্যন্ত এমন গাধা খাটুনি কি আর কেউ খাটতে পারবে? জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ তারাপদ না করে কি? ঘর ঝাঁট দেয়, টেবিল আলমারি পরিষ্কার করে, হিসেব লেখে, রোগীদের কাছ থেকে বাকি বকে আদায় করতে যায়, মিক্সার, মলম, মালিশ, পাউডার, ড্রেসিং, ইঞ্জেকশন এসব তো আছেই। কিন্তু এত করেও ফল পাওয়া যায় না। আবার কেউ কিছু না করেও সব পায়। বউ মারা গেছে বলে তারাপদ নাকি অকেজো হয়ে পড়েছে। কথা শোনো। হঠাৎ মৃতা স্ত্রীর উদ্দেশ্যে দাঁত কিড়মিড় করে উঠল কম্পাউন্ডার। সে বেঁচে থাকতে মাঝে মাঝে যেমন করত, অবিকল সেই রকম। স্ত্রীর উদ্দেশ্যে বলল, হারামজাদি, কি করেছিস চেয়ে দেখ। নিজেও মরেছিস, আমাকেও মেরে রেখে গেছিস। তোর জন্যেই এই গালমন্দ আমাকে শুনতে হয়। আমি নাকি কাজ করি নে, আমি নাকি ফকির দরবেশের মতো ঘুরে বেড়াই। জামা কাপড় আগের মতো ধোপদুরস্ত ফিটফাট রাখতে পারে না কম্পাউন্ডার, এ কথা সে স্বীকার করে। কি করে রাখবে? সে কি এসব কোনোদিন শিখেছে যে করবে? এসব তো চারুবালা নিজেই করত। নিজের হাতে সাবান দিয়ে জামা কাপড় কেচে ইস্ত্রি করে দিত। বলতো, ধোপা বাড়ি দিলে জামা কাপড় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, টেঁকে কম, তার চেয়ে নিজের হাতে কেচে নেওয়া ভালো, না হয় একটু কম বাবু দেখাবে। এমনিতেই যা একখানা খাপ সুরোর চেহারা, তাতে 19-20 হলে মহাভারত অশুদ্ধ হবে না। মুখ টিপে টিপে হাসত চারুবালা। কিন্তু 19-20 সত্যিই হতো না। ওর হাতের কাজ চমৎকার ছিল। স্টেশনের লাগা অত নামজাদা স্বরাজ লন্ড্রির কাজকেও হার মানাতো। শুধু কি জামা কাপড়, তারাপদর জুতোও নিজের হাতে পালিশ করত চারুবালা। সে নিজের হাতে এসব করতে গেলে চারুর মন উঠত না। খোঁটা দিয়ে বলতো, কম্পাউন্ডারি করা আর এসব করা এক কথা নয়, ঘর সংসারের কাজ অনেক শক্ত। রোগীর সেবার চেয়ে সুস্থ মানুষের সেবা করাই অনেক বিদ্যে বুদ্ধি দরকার। মাঝে মাঝে আদর করে এই সেদিন পর্যন্ত চারুবালা তারাপদর জামার বোতাম লাগিয়ে দিয়েছে, কোঁচা দিয়েছে কুঁচিয়ে। তারাপদ লজ্জিত হয়ে বলতো, কি যে করো, কেউ দেখে টেকে ফেলবে। চারুবালা বলতো, আহা, বাড়িতে কত আত্মীয় কুটুম্ব তোমার, ঘর ভরা কত ছেলে মেয়ে নাতি নাতনি, তারা সব আড়ি পেতে আছে। সত্যি সারা বাড়িতে আর কেউ ছিল না। ছোট্ট উঠানের উত্তর প্রান্তে একখানি মাত্র ঘর, ডান দিকে আর একখানা রান্নার চালা। উঠানের উপর একটি পেয়ারা গাছ, আর ঘরের পিছনে নারকেল গাছ গুটি তিনেক। চারিদিকে বাঁখারির বেড়া ঘেরা শহরের এক প্রান্তে 8 টাকা ভাড়ার এই বাড়িখানা এখনো রেখে দিয়েছে তারাপদ। বাড়িওয়ালার ইচ্ছা বাড়িখানা তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আরও বেশি টাকায় ভাড়া দেয়, কিন্তু তারাপদ তাতে রাজি হয়নি। ডাক্তারবাবু অনেকদিন বলেছেন, আপনি তো আজকাল এসে এই ডিসপেন্সারিতেই থাকতে পারেন, আলাদা বাড়ি ভাড়া টেনে আর লাভ কি? কিন্তু
তারাপদ এখনো ছেড়ে দেয়নি বাড়ি। কাজকর্ম শেষ করে দিনে দুবার, দুপুরে আর রাত দুপুরে, সে এই বাড়িতে আসে। নিজেই রান্না বাড়া করে খায়। ডাক্তারবাবু বলেছিলেন তাদের বাড়িতে খেতে, যাতে ব্রাহ্মণ, কোনো অসুবিধে ছিল না। কিন্তু তারাপদর মন ঠিক চাইল না। তার চেয়ে বাড়িই ভালো। সেখানকার হাওয়ায় এখনো তার গন্ধ। প্রতিটি আসবাবপত্রে, বাসনকোসনে তারই স্মৃতি, তারই হাতের ছোঁয়া যেন এখনো লেগে আছে। তার শখ করে কেনা অল্প দামি সব জিনিসপত্রে এখনো ঘর বোঝাই হয়ে আছে তারাপদর। ভারী মমতা ছিল তার জিনিসে। জিনিস তো নয়, যেন এক একটি ছেলে মেয়ে। একটুও অনাদর সইতে পারত না। ও বাড়ি কি তারাপদর ছাড়বার জো আছে? কম্পাউন্ডার বাবু! আবার চমকে উঠল কম্পাউন্ডার। না, এবার আর ডাক্তারের ধমক নয়, রোগীরা এসেছে। আসুন দত্তমশাই, ডাক্তারবাবু এক্ষুনি এসে পড়বেন। যত্ন করে তাকে চেয়ারে বসতে দিল তারাপদ। প্রেসক্রিপশন দেখে বলল, ওষুধটা আবার রিপিট করতে লিখেছেন? এক্ষুনি করে দিচ্ছি, মিনিট 5 মধ্যেই হয়ে যাবে। তারপর মাস্টার, দর্জি, মুহুরি, হাতে কপালে উল্কি আঁকা হিন্দুস্থানি গয়লানি অনেকেই এসে ভিড় করল ডিসপেন্সারির দরজায়। তাদের রোগব্যাধির কথা শুনতে শুনতে, নানা রঙের নানা গন্ধের ওষুধ তৈরি করতে করতে মৃতা স্ত্রীর কথা ভুলে গেল কম্পাউন্ডার। ভুলে গিয়ে বাঁচল। অরুণাভ ফিরে এসে তাকে ব্যস্ত দেখে খুশি হল। ভাবল ধমকে কাজ হয়েছে। কিন্তু তারাপদ কম্পাউন্ডারের ভাগ্যই আজ মন্দ। একটু বাদে খাকির পোশাক পরা ডাক পিয়ন এসে হাজির হল। ডাক্তারবাবুর নামে 2খানা চিঠি। একখানা মেডিকেল জার্নালের, সঙ্গে আশ্চর্য, কম্পাউন্ডারেরও চিঠি রেখে গেল একখানা। তারাপদই হাত বাড়িয়ে রাখল চিঠিগুলি। অরুণাভ চিঠিগুলি তাকে এগিয়ে দিয়ে নিজের চিঠিখানার দিকে একটু বিস্মিত চোখে তাকিয়ে রইল। কে লিখল তাকে এই এনভেলপের চিঠি? এনভেলপ কিন্তু মুখ আঁটা নয়, মুখ খোলা। যে পাঠিয়েছে সে পুরো 2 আনা পয়সা ব্যয় করেনি। 3 পয়সার টিকিটে কাজ সেরেছে। বুক পোস্টের চিঠি। এসে না পৌঁছলেও পারত, তবু বছরে 2-1খানার বেশি চিঠি তারাপদর নিজের নামে আসে না। চিঠির দাম তার কাছে অনেক। চিঠির মধ্যে অনেক রহস্য। ভিতর থেকে কাগজখানা টেনে বার করল তারাপদ। হলদে রঙের কাগজে ছাপা চিঠি। তারাপদর ছোট শ্যালক বিনয় তালুকদারের ছেলের শুভ অন্নপ্রাশন। এই প্রথম ছেলে। বিনয়ের দাদা বিজন নিমন্ত্রণ করেছে। সবান্ধবে যেতে লিখেছে। পত্র দ্বারা নিমন্ত্রণে ত্রুটি মার্জনা করবার কথাও আছে চিঠিতে। ডাক্তার কি কাজে বাইরে এসে দেখে ফেলল চিঠিটা। বলল, কি ব্যাপার, অত মন দিয়ে কার চিঠি পড়ছেন? তারাপদ একমুখ হেসে বলল, আমারই চিঠি, শ্বশুর বাড়ি থেকে লিখেছে। অরুণাভ বলল, ভালো ভালো, বউ গেলেও শ্বশুর বাড়ি থাকে। আমরা তো এখনো বিয়ে থা করিনি, তাই ওর মর্ম বুঝলুম না। কি লিখেছেন আপনার শ্বশুরমশাই? তারাপদ শ্বশুর শাশুড়ি এখন আর কেউ বেঁচে নেই। শ্যালক শ্যালিকারা আছে। ছোট 2 শালির এখনো বিয়ে হয়নি। আর 2জনের ভালো ঘরেই বিয়ে হয়েছে। তারপর নিমন্ত্রণের কথাটা জানালো তারাপদ। তারিখ মিলিয়ে দেখল আজকেই অন্নপ্রাশন। ভাগ্যে চিঠিটা পাওয়া গেছে। অরুণাভ হেসে বলল, চিঠিটা ছাড়তে ওরা একটু হিসেবের ভুল করে ফেলেছেন। একদিন পরে ছাড়লেই ঠিক হতো। বক্রোক্তিটা ভালো করে বুঝতে পারল না তারাপদ। বলল, ডাক্তারবাবু, আজকের দিনটা আমাকে ছুটি দিতে হবে। 3টের গাড়িতে কলকাতায় যাব, আবার রাত 10টার গাড়িতে ফিরে আসব। অরুণাভ বলল, সে কি কম্পাউন্ডার বাবু, যেতেই হবে আপনাকে? অমন একখানি উড়ো চিঠি পেয়ে এই কুটুম বাড়িতে ছুটবেন? তারাপদ কৈফিয়তের ভঙ্গিতে বলল,
তাদের সময় নেই, লোকজন কম, দিনও বোধহয় হঠাৎ ঠিক হয়েছে। অরুণাভ অপ্রসন্নভাবে বলল, কিন্তু এদিকে যে অনেক কাজকর্ম বাকি পড়ে আছে, আর্জেন্ট কেস আছে কয়েকটা। তারাপদ বলল, আমি রাত্রে এসে সব সেরে রাখবো, কোনো প্রেসক্রিপশন ফেলে রাখবো না, রাত 2-3টে পর্যন্ত কাজ করব। মরশুমের সময় এর আগেও তো কত করেছি। অনেক অনুরোধ উপরোধের পর শেষ পর্যন্ত অরুণাভ ছুটি দিতে রাজি হলো। ভাবল আসুক ঘুরে, তাতে যদি মনটা একটু বদলায়, মনে খানিকটা ফুর্তি টুর্তি আসে, তো সকলের পক্ষেই ভালো হবে। ছুটি মঞ্জুর করবার পর অরুণাভ বলল, দেরি করবেন না যেন, আজ রাত্রে 10টার মধ্যেই ফিরে আসবেন। ডিসপেন্সারি থেকে আজ একটু সকাল সকালই বেরিয়ে পড়ল তারাপদ। বাজারের ধারে বটতলায় বসে ফটিক পরামানিক মাথার পর মাথা সাফ করছে। তারাপদ নিজের মাথা নামিয়ে দিল তার কাছে। সত্যি এ বেশে কুটুম্ব বাড়ি উৎসব অনুষ্ঠানে যাওয়া চলে না। মনে পড়ল মাথার চুল বড় হলে চারুবালাও বড় উত্তক্ত করত। তারাপদ বলতো, নিজের যে কোমর অবধি ঢেউ খেলানো চুল, তাতে কোনো দোষ নেই, আমার চুল 1 ইঞ্চি কি 1/2 ইঞ্চি বাড়লেই যত মাথা ব্যথা। চারুবালা হেসে বলতো, সব ব্যাপারেই আমার সঙ্গে তুলনা করতে আসা চাই। খৌরি হয়ে বাসায় গেল তারাপদ। স্নান সেরে রান্নাটা শেষ করল, ডাল আর আলু ভাতে। এক পদ দিয়ে নাকি খেতে নেই, চারুবালা বলতো কথাটা, তার কাছ থেকেই রান্নাটা তারাপদ একটু একটু শিখে নিয়েছিল। আজ কি হয়েছে তারাপদর? উঠতে বসতে কেবলই তার কথা মনে পড়ছে, আর বুকটার মধ্যে কেমন করে উঠছে থেকে থেকে। রক্ষা যে মানুষ আর একজনের মনের কথা সব বুঝতে পারে না। ডাক্তারের বুক পরীক্ষার যন্ত্রেও সব তোলপাড় ধরা পড়ে না। খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করেই যাত্রার জন্য তৈরি হলো তারাপদ। বাক্স খুলে ধুতি পাঞ্জাবি বার করল, এখনো আস্ত আছে 2-1খানা। ছোট একটি কাঁচের আলমারিতে নানা ধরনের খেলনা সাজানো, মাটির আর চিনেমাটির নানা রকমের পুতুল, কাঁচের বাড়ি, তুলোর হাতি। কলকাতা থেকে কত কি যে সে কিনে এনে সাজিয়ে রেখেছে তার ঠিক নেই। যাদের জন্য আনা তারা কেউ আসেনি। কত তাবিজ, কবজ, ডাক্তার, কবিরাজ, কিছুতেই কিছু হলো না। এই একরাশ নির্জীব পুতুল না রেখে যদি একটি জীবন্ত পুতুল, যদি খানিকটা রক্ত মাংসের মধ্যে একটু প্রাণকণা রেখে যেত চারুবালা, তাহলেও অনেকখানি সান্ত্বনা থাকত। কিন্তু স্বামী স্ত্রীর একান্ত আগ্রহ থাকা সত্ত্বেও তা হয়নি। মাঝে মাঝে পাড়া প্রতিবেশীর বাচ্চা ছেলে মেয়ে নিজের কাছে এনে রাখত চারু। তাদের খেলনা দিত, খাবার দিত, পুজোর সময় জামা প্যান্ট কিনে এনে দিত 2-1জনকে। এতটা বাড়াবাড়ি তারাপদর সহ্য হতো না। এই নিয়ে ঝগড়া হতো স্বামী স্ত্রীর মধ্যে। পরের ছেলে মেয়েদের জন্য কতদিন যে চারু না খেয়ে থেকেছে তার ঠিক নেই। সে যখন বেঁচে ছিল, পেয়ারা গাছ আর নারকেল গাছগুলিতে সব সময় পাড়ার কোনো না কোনো দুষ্ট ছেলে এসে ফল পাতা ছিঁড়ে ডাল ভেঙে একাকার করত। তারাপদ তাদের বাঁদর, হনুমান বলে গাল দিত, তেড়ে মারতেও যেত কখনো কখনো। চারুবালা মারা যাওয়ার পর কোনো একটি ছেলেও আর আসে না, ডাকলেও কেউ সাড়া দেয় না, দূরে দূরে পালিয়ে যায়। অথচ তারাপদর আজকাল ইচ্ছে করে ওদের কেউ কেউ আসুক। চারুবালার কথা ওদের মুখ থেকে শুনতে ইচ্ছা করে তারাপদ, জানতে ইচ্ছা করে ওরা কে তাকে কতটুকু মনে রেখেছে। কিন্তু কেউ চারুবালার কথা তার মুখ থেকে শোনবার জন্যে আসে না। মাঝে মাঝে বুকটা বড় খালি খালি মনে হয় তারাপদর, কেমন যেন খাঁ খাঁ করতে থাকে। তখন ইচ্ছা করে কাউকে জড়িয়ে ধরে, 2-1জনকে না, গোটা সংসারকে বুকের সঙ্গে চেপে ধরতে ইচ্ছা করে তারাপদ। কিন্তু ইচ্ছাটা মনের মধ্যেই ওঠে, মনের মধ্যেই মরে। তারাপদ কারো কাছেই যেতে পারে না।
একজনের সঙ্গে আর একজনের ব্যবধান যেন 7 সমুদ্র 13 নদীর। সেই দুস্তর সাগর পার হবার বিদ্যা তার জানা নেই। সারা জীবনে শুধু একজন তার কাছে এসেছিল, সে ওই চারুবালা। কি মধুর, কি আশ্চর্য এই কাছাকাছি আসা! এক এক সময় ভেবে অবাক হয়ে যায় তারাপদ। নাক মুখ হাত পাওয়ালা সম্পূর্ণ আলাদা একটা মানুষ আর একজন মানুষের সঙ্গে এমন এক হয়ে মিশে যায় কি করে? এর চেয়ে বড় রহস্য, বড় অসাধ্য সাধন যেন আর নেই। দুটো আলাদা আলাদা শরীর, তাদের আরাম বিরাম, ক্ষুধা তৃষ্ণা, জ্বালা যন্ত্রণা সবই তো আলাদা, তবু যেন আলাদা নয়। মাঝখানের এই ফাঁকটুকু, দুজনের ভিন্ন ভিন্ন এই আকার, এ যেন শুধু বাইরের লোকের দেখবার ভুল। আসলে তারা এক, আসলে তারা দুজন নয়, আধায় আধায় মিলিয়ে একজন। সংসারে তেমন কেউ আর এলো না তারাপদর কাছে। গাড়ির সময় হয়ে যাচ্ছে, যাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে তারাপদ। অন্নপ্রাশনের নিমন্ত্রণ, বাচ্চা ছেলের জন্য কিছু একটা নিয়ে যেতে হয়। অবশ্য কলকাতায় গিয়েও কিনে নেওয়ার সময় থাকবে, কিন্তু হঠাৎ তারাপদর মনে হয় চারুবালার ভাইয়ের ছেলেকে তার নিজের হাতের জিনিস দেওয়াই ভালো। হোক একটু পুরনো, তবু তো তার আপন পিসির হাতের জিনিস। পুরনো একখানা খবরের কাগজের পাতায় জড়িয়ে লাল বড় হাতিটার সঙ্গে আরও কয়েকটি ছোট ছোট পুতুল সঙ্গে নিল তারাপদ। নেওয়ার আগে মনটা আবার একটু খচ করে উঠল। আলমারির একটা তাক প্রায় খালি হয়ে গেছে। তা যাক, এ তো ছেলেদের খেলবারই জিনিস। চারুবালার সম্পত্তি তার আপন ভাইপোই পাচ্ছে, এতে তার আত্মা খুশিই হবে। কত খেলনা কিনে কিনে পরের ছেলেকে বিলিয়েছে চারু। খুচরো পয়সা ফুরিয়ে গেছে। বাক্স থেকে 10 টাকার নোট বার করে তারাপদ পকেটে গুঁজল। শহরের দক্ষিণে স্টেশন। তারাপদর বাড়ি থেকে অনেকটা দূর, উল্টো দিকে। তাড়াতাড়ি যাওয়ার জন্য একখানা সাইকেল রিক্সা ভাড়া করল তারাপদ। স্ত্রী মারা যাওয়ার পর এই প্রথম সে গাড়িতে উঠল। এর আগে শহরের এই সরু রাস্তা দিয়ে কতদিন স্টেশন পর্যন্ত একসঙ্গে রিক্সায় গেছে দুজনে। আজ সেই রিক্সার আধখানা একেবারে খালি। ট্রেনে উঠেও স্ত্রীর কথাটাই বারবার মনে পড়তে লাগলো তারাপদর। বছরে 2-1 বার স্ত্রীকে নিয়ে সে কলকাতায় যেত। ভাইদের সঙ্গে দেখা সাক্ষাৎ করত চারুবালা। 2-1 দিন হয়তো থাকতো, কোনোবার থাকতোও না, স্বামীর সঙ্গে ঘুরে বেড়াতো। কালীঘাটে পুজো দেওয়া, মিউজিয়াম, চিড়িয়াখানা, সিনেমা দেখা, সংসারের জন্য টুকিটাকি জিনিসপত্র কেনা, কলকাতায় এসে ব্যস্ততার অবধি থাকতো না চারুবালা। তারাপদকেও অস্থির করে তুলত। এই নিয়ে কত বকাবকি ঝগড়াঝাটিও না হয়েছে। কলকাতায় এলে চারুর বয়স যেন অর্ধেক হয়ে যেত। অল্প বয়সী মেয়ের মতো তার ছটফটানির আর শেষ থাকত না। স্বামী স্ত্রীতে মিলে তারা মাঝে মাঝে পরামর্শ করত একবার পশ্চিমে যাবে। ছেলেপুলে যখন কিছু হলোই না, তারা তীর্থে তীর্থে ঘুরে বেড়াবে, দেশ দেখবে, মন্দির আর ঠাকুর দেবতা দেখে মনের স্বাদ মেটাবে। কিন্তু তার জন্য অনেক টাকা দরকার। সংসার খরচ চালিয়ে অত টাকা তারাপদ কম্পাউন্ডারের হাতে কোনোদিনই জমত না। তাই পশ্চিমে না গিয়ে পূব মুখে কলকাতার দিকেই তারা রওনা হয়ে পড়ত। তারাপদ বলতো, যতই বলো, কলকাতার মতো শহর আর কোথাও পাবে না। দিল্লি বলো, আগ্রা বলো, এর কাছে কিছু নয়। জীবন ভরে দেখলেও এ শহর ফুরোয় না। হাওড়া স্টেশনে নেমে তারাপদ দেখল সন্ধ্যা উতরে গেছে। গাড়িটা অনেকক্ষণ লেট ছিল, নইলে কিছু আগেই এসে পৌঁছতে পারত। একটু লজ্জিত হলো তারাপদ। আত্মীয় কুটুম্বের বাড়ি, একেবারে গিয়েই খেতে বসাটা কি ভালো দেখায়? খেটে খুটে না দিতে পারলে নিজেরই কেমন যেন সংকোচ লাগে। এত ভিড়ের মধ্যে পকেটের টাকাটা ঠিক আছে কিনা একবার দেখে নিয়ে তারাপদ দ্রুত পায়ে প্ল্যাটফর্মের বাইরে চলে এলো। তারপর ঠেলাঠেলি করে উঠে বসলো ট্রামে।
আগে বাসা ছিল উল্টোডিঙিতে, এখন গ্রে স্ট্রিটে নতুন বাড়ি ভাড়া করেছে বিজন তালুকদার। নম্বর মিলিয়ে সেই বাড়িতে এসে হাজির হলো তারাপদ। এতবার এসেছে কলকাতায়, তবু রাত্রিবেলায় এই শহরে এলে যেন কেমন গোলমাল হয়ে যায়, কেমন যেন একটা গোলক ধাঁধার মতো লাগে। চেনা রাস্তা, চেনা বাড়ি সব যেন অচেনার মতো মনে হয়। দিক ঠিক রাখতে পারে না। এখানে এলে ভারী ভ্যাবা চেকা খেয়ে যায়, বোকা বোকা হয়ে যায় তারাপদ। চারুবালা তার ভাবভঙ্গি দেখে বলতো, কেমনই না জানি করো, লোকে বলবে তালকানা জামাই, রাতকানা জামাই। দোতলায় 4খানা ঘরের একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছে দুভাই। অনেক পোষ্য ছেলে মেয়ে আর লোকজন, নইলে কুলোবে কেন। রাস্তা থেকেই উৎসবের বাড়ি বলে চেনা গেল। অনেকগুলি আলো জ্বলছে, রঙিন কাপড় দিয়ে গেট সাজানো হয়েছে, মাথার উপর পুঁতি দিয়ে লেখা রয়েছে স্বাগতম। বাড়ির সামনে কয়েকখানি গাড়ি দাঁড়ানো। দুটি বাড়ির ফাঁকে যে সরু একটি কানা গলির মতো আছে, তাতে সারি সারি চেয়ার সাজানো। বহু অপরিচিত লোক সেখানে বসে গল্প করছে। কিছু কিছু চেনা লোককেও তারাপদ দেখতে পেল। চারুর দুঃসম্পর্কের এক কাকা, দুজন পিস্তুত ভাই, কিন্তু তারাপদকে কেউ তারা চিনতে পারল বলে মনে হলো না। অন্তত কাছে তাকে ডাকল না কেউ। একটু বাদে বিজনকে দেখা গেল। সে আরো মোটা হয়েছে, বয়সের ছাপ পড়েছে মুখে। তার চেয়ে দ্বিগুণ মোটা লম্বা চওড়া এক ভদ্রলোকের সঙ্গে কথা বলতে বলতে ওপর থেকে নিচে নামছে। কে যেন ফিসফিস করে বলল, অফিসের জেনারেল ম্যানেজার মিস্টার লাহিড়ী। তাকে গাড়িতে তুলে দিয়ে আসবার পর হঠাৎ তারাপদর দিকে চোখ পড়ল বিজনের। একটু হেসে বলল, এই যে এসেছেন। তারাপদ বলল, হ্যাঁ এলাম, গাড়িটা বড় লেট ছিল তাই। তাকে আর কোনো কথা বলতে না দিয়ে বিজন বলল, ছেলে দেখেছেন? যান ছেলে দেখে আসুন। ও পঞ্চু, একে উপরে নিয়ে যাও, ছেলে দেখা হয়ে গেলে একেবারে ছাদে নিয়ে যাবে। যারা দূর থেকে এসেছে তাদের এবার বসিয়ে দাও, নইলে সময়েও কুলোতে পারবে না, জায়গাতেও কুলোতে পারবে না। দেখো না, এরই মধ্যে দাঁড়াবার স্থান আর নেই। কি যে তোমাদের ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের নিন্দা করায় পঞ্চু বড় অপ্রসন্ন হল। তারাপদর ঘাড়ে প্রায় হাত দিয়ে বলল, আসুন, ওই তো সবাই উপরে যাচ্ছেন, যেতে পারেন না ওদের সঙ্গে। একদল নিমন্ত্রিতের সঙ্গে তারাপদ গিয়ে একখানি ঘরের সামনে দাঁড়াল। ঘরের মাঝখানে নতুন পাটির উপর প্রৌঢ়া মতো গয়নাগাটি পরা মোটাসোটা একজন মহিলা ফুটফুটে একটি সুন্দর ছেলেকে কোলে নিয়ে বসে আছেন। ছোট একটি লাল জাঙ্গিয়া পরানো, দুটি কচি কচি হাতে সোনার বালা, গলায় হার, মাথায় টিকলি, হাতে আবার আংটিও আছে দুটি তিনটি, দু চোখে কাজল টানা। তারাপদ মনে মনে বলল, আহা, সুন্দর ছেলেই তো হয়েছে, দেখে চোখ জুড়িয়ে যায়। কিন্তু ছেলেটি মাঝে মাঝে ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠছে। এই আড়ম্বর অনুষ্ঠান তার যেন আর ভালো লাগছে না। তা দেখে মহিলাটি শিশুর মুখের উপর ঝুঁকে পড়ে একটু আদর করে বললেন, কি সোনা, অমন করছো কেন? তোমাকে যে সবাই দেখতে এসেছেন। তারপর পাশে বসা চশমা পরা বেনি দোলানো 19-20 বছরের একটি মেয়েকে লক্ষ্য করে বললেন, দেখ রুচি, এরপরে যদি গরম লেগে ছেলের একটু কিছু হয় তাহলে আর রক্ষে থাকবে না বাছা। তোমাদের দেখা দেখি মোটে শেষ হচ্ছে না, সেই যে সকাল থেকে চলেছে। এই ভিড় আর গরমে বুড়ো মানুষেরই শরীর খারাপ হয়ে যায়। আর তো ওদের হাত থেকে তুমি জিনিসগুলি নিয়ে নাও, এখানে আর ভিড় বাড়িও না। সঙ্গে সঙ্গে তরুণী মেয়েটি উঠে দাঁড়িয়ে প্রত্যেকের হাত থেকে দামি দামি উপহারের জিনিসগুলি নিতে লাগলো। দু একটি কথাও বলল কারো কারো সঙ্গে। কি খবর অলোকদা, বৌদি এলেন না যে? রিনাদি, ভালো আছো তো? এতক্ষণে তোমার সময় হলো? বাবা! ভিড়ের মধ্যে তারাপদ উল্লসিত হয়ে উঠল। মেয়েটি আর কেউ নয়,
চারুর সবচেয়ে ছোট বোন রুচি। মুখের আদলে মিল আছে। ওর এক ফোঁটা সম্ভাষণ পাওয়ার জন্যে তারাপদর মন উদ্গ্রীব হয়ে উঠল। কিন্তু রুচি নীরবে তার হাত থেকে ময়লা কাগজে জড়ানো পুতুলের পুঁটুলিটা তুলে নিল। সে তারাপদকে চিনতেই পারল না, নাকি ইচ্ছে করেই চিনল না তা ভালো করে বুঝতে না বুঝতেই আর একজনের পালা এসে গেল। তারাপদ ভেবেছিল বলে, এ তোমার বড়দির হাতের জিনিস, তার বড় স্বাদ ছিল। কিন্তু তার মুখ থেকে কোনো কথা বেরোতে না বেরোতেই তাকে ঠেলে আর এক ভদ্রলোক এসে দাঁড়ালেন। তারপর ভিড়ের ঠেলাঠেলিতে তারাপদ উঠে এলো ছাদে। শামিয়ানার নিচে সারা ছাদ জুড়ে পাত পড়েছে। কতক বসেছে, কতক এখনো বসেনি। সেই পঞ্চু আর 2-3টি লোক ব্যস্তভাবে এদিক ওদিক ছোটাছুটি করছে। হঠাৎ পঞ্চু তার দিকে চেয়ে বলল, দাঁড়িয়ে রয়েছেন কেন? বসে পড়ুন। তারাপদ লজ্জিতভাবে বলল, আমি পরে বসব। পঞ্চু লুচির ঝাঁকা হাতে বিরক্ত হয়ে বলল, আবার পরে কেন? জায়গা যখন রয়েছে বসে পড়াই তো ভালো। তারাপদ মৃদুস্বরে হেসে বলল, মানে আমি এ বাড়ির জামাই কিনা। সোনার চশমা পরা, কবজিতে ঘড়ি বাঁধা, গলায় একটি সাদা রুমাল জড়ানো পরিবেশক পঞ্চু তারাপদের দিকে এক পলক তাকিয়ে দেখে মুখ টিপে হাসল। আরে মশাই জামাই হন আর শ্যালকি হন, খেতে তো দুটি হবেই, বসুন না। তার কথার ভঙ্গিতে আশেপাশের আরো অনেকে হেসে উঠল। লজ্জায় মরে গেল তারাপদ। ছি ছি ছি, ওই অবিশ্বাস্য কথাটা সে উচ্চারণ করতে গেল কোন আক্কেলে। তার চেহারা দেখে, পোশাক পরিচ্ছদ দেখে সে যে এমন সম্পন্ন পরিবারের জামাই তা যদি কেউ সহজে স্বীকার করতে না চায়, তাকে দোষ দেওয়া যায় না। ওই অপরিচিত যুবকটির কোনো দোষ নেই। যারা পরিচিত তারাই কি তাকে ভালো করে চিনতে চেয়েছে? তার ভাইরাদের মধ্যে একজন ডাক্তার আর একজন ইঞ্জিনিয়ার। ভিড়ের মধ্যে তাদেরও তো দেখতে পেয়েছে তারাপদ, কিন্তু তারা দেখেনি। শ্বশুরমশাই যখন তার সঙ্গে সম্বন্ধ করেছিলেন তখন তিনি বস্তিতে থাকতেন। তার শেষ জীবনে গত যুদ্ধের বাজারে ছেলেরা ব্যবসা করে অবস্থা ফিরিয়ে ফেলেছে। ভাইদের ভাবভঙ্গি দেখে চারুও ইদানিং বড় একটা এদিকে ঘেঁষত না। শুধু 1 বছর নয়, আরো অনেক কাল আগে থেকে সে এদের কাছে মরার সামিল হয়ে গিয়েছিল। তবু শ্বশুর শাশুড়ি থাকলে এতটা অনাদর হয়তো হতো না। চারু বেঁচে থাকলে এমন বাইরে বাইরে ঘুরতে হতো না তাকে। এখানে আসাই তার ঠিক হয়নি। এখানে ঢুকবার গেট পাস সে হারিয়ে ফেলেছে। কি মশাই, বসবেন না? একখানা জায়গা ওদিকে খালি আছে, পাতাটা নষ্ট করে লাভ কি? বসে যান না দয়া করে। পঞ্চুর আর এক সঙ্গী ঘুরে এসে ফের অনুরোধ করল তারাপদকে। ততক্ষণে লুচির পরে পোলাও আর মাংস এসে গেছে। তার সুগন্ধ নাকে গেল তারাপদর। পেটে খিদেটা চঞ্চন করে উঠল। সজল হলো শুকনো জিভটি। কিন্তু দাঁতে দাঁত চেপে তারাপদ নিজের মনে বলল, না। তারপর ছেলেটির দিকে চেয়ে সে হাত জোড় করল। মাফ করবেন, আমার আবার অম্বলের দোষ আছে কিনা, তাই। সে কথা আগে বলতে হয়। ছেলেটি আর সময় নষ্ট না করে তরকারির বালতি হাতে সামনের দিকে এগিয়ে গেল। আরো 2-1 মিনিট নিঃশব্দে দাঁড়িয়ে থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো তারাপদ। অলক্ষ্যে ভিড়ের সঙ্গে মিশে বেরিয়ে এলো স্বাগতম লেখা সেই আলোর মালায় সাজানো তোরণ দিয়ে। পথে নেমে তারাপদ ট্রামে উঠল না, বাসে উঠল না, হেঁটে চলল অন্যমনস্কভাবে। অবশ্য এমন করে পালিয়ে না এলেও পারত তারাপদ। পরিচয় দিলেই কেউ কেউ হয়তো ডেকেও বসাতো। কিন্তু এই আনন্দ উৎসবের বাড়িতে চারুবালার নামটা কেউ তুলত কিনা সন্দেহ।
অথচ স্ত্রীর বাপের বাড়িতে তার নাম কারো কারো মুখে শুনবে, তার সম্বন্ধে দুই একটি কথা কারো কাছে বলবার সুযোগ পাবে, এই আশা নিয়ে এসেছিল তারাপদ। কিন্তু না, চারুবালার কোনো চিহ্নই এখানে আর নেই। সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। স্ত্রী মারা যাওয়ার পর প্রথম যেবার তারাপদ এখানে আসে, তখন চারুর ছোট বোনেরা কেঁদেছিল, ভাইরা চোখের জল ফেলেছিল। তারপর সব শুকিয়ে গেছে। একটা বছর কি কম সময় দুনিয়ায়? পরিচিত আত্মীয় বন্ধু প্রায় সকলের কাছেই তারাপদ স্ত্রীর মৃত্যুর কাহিনী কিছু না কিছু বলেছে। এখন একেবারে পুরনো হয়ে গেছে ব্যাপারটা। কেউ আর আজকাল ওসব কথা শুনতে চায় না। অন্য প্রসঙ্গ এনে কৌশলে এড়িয়ে যায়। আর তা বুঝতে পেরে তারাপদ লজ্জিত হয়ে পড়ে। কিন্তু তার নিজের কাছে তো একটা বছর এমন কিছুই নয়। তার নিজের কাছে তো চারুবালা অমন করে ফুরিয়ে যায়নি। তাদের তো আর দ্বিতীয় কেউ ছিল না। তারা যে পরস্পরের সব ছিল। তারাপদর মনে হলো সংসারে নতুন করে আপনজন পাওয়া, বিশেষ করে এই পড়তি বয়সে, ভারী কঠিন। কিন্তু স্ত্রীর কথা, দাম্পত্য জীবনের দু চারটে সুখ দুঃখের কথা বলা যায়, এমন অল্প স্বল্প একজন অন্তরঙ্গ মানুষ পাওয়াও কম কঠিন নয়। বিশেষ করে আলাপ জমাতে ভারী অপটু তারাপদ। বন্ধুত্ব করতে, বন্ধুত্ব রক্ষা করতে সে একেবারেই জানে না। হাঁটতে হাঁটতে তারাপদর মনে হলো শোকার্ত হৃদয় নিয়ে এ বাড়িতে তার না আসাই ভালো ছিল। এর চেয়ে চারুকে নিয়ে কলকাতার যেসব জায়গায় আগে আগে বেরিয়েছে, সেই ইডেন গার্ডেন আর গঙ্গার ঘাটে গেলে বরং কাজ হতো। কিন্তু পরীক্ষা করে দেখেছে সেসব জায়গাতেও গিয়ে মন টেকে না। আরও খারাপ লাগে, আরও নিঃসঙ্গ আর দুর্বহ মনে হয় জীবন। এস, একেবারে গা ঘেঁষে চলেছে, যেন দেখতেই পাচ্ছে না। হঠাৎ মেয়েলি গলার সাড়া পেয়ে থমকে দাঁড়ালো তারাপদ। এতক্ষণ অন্যমনস্কভাবে সে পথ চলছিল। রাস্তার লোকজন সম্বন্ধে কোনো খেয়ালই তার ছিল না। চিতপুর রোডের বাঁ দিকে সরু ফুটপাত দিয়ে এগিয়ে চলেছিল দক্ষিণ মুখে। ভেবেছিল হেঁটেই যাবে স্টেশন পর্যন্ত। গাড়ির এখনো ঢের দেরি। তারাপদ থেমে দাঁড়াতে মেয়েটি এবার সাহস করে মৃদুস্বরে বলল, আসুন। হঠাৎ অন্ধকার সরু গলির মুখ থেকে এই আমন্ত্রণ। আশ্চর্য, তার মতো অভাগা অনাহুত বরাহুত লোককেও ডাকবার মানুষ পৃথিবীতে এখনো আছে? তারাপদ দাঁড়িয়ে পড়ে বলল, আমাকে বলছেন? মেয়েটি মুখ টিপে হাসল। তবে আর কাকে? আসুন না ভেতরে। অল্প বয়স, আঁটোসাঁটো করে শাড়ি পরা, চোখে সুরমা, পিঠের ওপর বেনি, মুখে মধুর মনোমোহিনী হাসি। বুকের মধ্যে তোলপাড় করে উঠল তারাপদর। আর একবার ইশারা করতেই সে ওর পিছনে পিছনে গেল। ব্যাপারটা বুঝতে এখন আর তার কিছু বাকি নেই। তবু ফিরে যাওয়ারও যেন শক্তি নেই আর। আচ্ছন্নের মতো তারাপদ এগিয়ে চলল। আরো খানিকটা ভিতরে গিয়ে মেয়েটি এক মুহূর্ত অপেক্ষা করল। কিন্তু তারাপদ কোনো কথা বলে না দেখে নিজেই হেসে বলল, 5 টাকা রেট। তারাপদ এতেও কোনো আপত্তি না করায় মেয়েটি খুশি হয়ে নিজের ঘরের দিকে এগিয়ে চলল। গলির মধ্যে এদিকে ওদিকে আরো 2-3টি স্ত্রীলোক দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন বলে উঠল, মল্লিকা জুটে গেল, ভারী দড়িবাজ মেয়ে। আঁচলের চাবি দিয়ে ঘরের তালা খুলল মেয়েটি। সুইচ টিপে আলো জ্বালল ঘরে। গোটা 2 ট্রাঙ্ক সুটকেস, একটা কাপড় রাখার আলনা, ঝকঝকে করে মাজা এক রাশ বাসন, দেয়ালের কুলুঙ্গিতে লক্ষ্মী মূর্তি, একধারে তক্তপোষে পরিষ্কার বিছানা পাতা। আঙুল দিয়ে সেটি দেখিয়ে আবার একটু হাসল মেয়েটি।
তারপর তারাপদর দিকে আর চোখে তাকিয়ে বলল, বসো না। আপনি থেকে তুমিতে আসতে তার 1 মিনিটের বেশি সময় লাগলো না, কিন্তু ততক্ষণে তারাপদর সম্মিত ফিরে এসেছে। সে কাতর আর্তনাদের সুরে বলল, না না না। মল্লিকা সামনে এসে সোজা হয়ে দাঁড়ালো। তারপর একটু বিস্মিত, একটু রুষ্ট স্বরে বলল, না মানে? তারাপদ বলল, আমাকে মাফ করো, আমি ভুল করেছি, আমাকে যেতে দাও। ভুল করেছ? যেতে দেব? ভেজানো দরজায় এবার শক্ত করে খিল এঁটে দিয়ে এলো মল্লিকা। ফিরে এসে আবার দাঁড়ালো সামনে। তারপর কুৎসিত মুখভঙ্গি করে কাঁসার মতো খনখনে গলায় বলল, ভুল করেছ? দেখরা মুখ পোড়া মিনসে, এখানে এসে ঢং হচ্ছে? টাকা নেই বুঝি সঙ্গে? তারাপদ এক মুহূর্ত স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। গলির মোড়ে আধো আলো আধো ছায়ার রহস্য কুহেলিতে যাকে মনে হয়েছিল 20-22 বছরের তরুণী, তার বয়স যে 40-এর কম নয়, তাতে তারাপদর কিছুমাত্র সন্দেহ রইল না। মুখ ভরা মেচে তার দাগ, তোবড়ানো গাল, কোঁচকানো চামড়া, পাউডারের পুরু প্রলেপেও সব কুস্তিটা ঢাকা পড়েনি। লিপস্টিক মাখা ঠোঁটের ফাঁকে পানের রসে কালো বিবর্ণ ক্ষয়ে যাওয়া দাঁতগুলি দেখা যাচ্ছে। তারাপদর মনে হলো এমন অসুন্দর একখানা মুখ সে আর জীবনে দেখেনি। মল্লিকা বলল, ঢং দেখো মিনসে, সঙ্গের মতো দাঁড়িয়ে আছে তো আছি, হাঁ করে দেখছো কি? এ মুখ দেখতে দর্শনই লাগে। টাকা দিয়ে তারপরে দেখো, বার করো টাকা। আছে সঙ্গে নাকি মুফতে ফুর্তি লোটবার মতলব? তারাপদ বলল, টাকা আছে। রেলের টিকিট কেনার পর টাকা খানেকের খুচরো সিকি আধুলি পকেটে রেখে বাকি টাকাটা সে কোঁচার খুঁটে বেঁধে নিয়েছিল। এর আগে পকেটমারের হাতে তার যথেষ্ট শিক্ষা হয়ে গেছে, ভুলেও এখন আর সে বেশি টাকা পকেটে রাখে না। মল্লিকার কথায় তারাপদ কোঁচার খুঁট খুলে 5 টাকার নোটখানা বার করে দিল। এবার ফের খুশি হয়ে হাসল মল্লিকা, বলল, পথে এসো চাঁদ। কিরকম ঝানু আর শেয়ানা তাই দেখো, কোঁচার খুঁটে বেঁধে এনেছে টাকা। কারো কারো কাছা থেকেও খুলে নিতে হয়। টাকাই যখন আছে তবে অমন করছিলে কেন? বসো। এবার বেশ একটু খাতিরের সঙ্গেই মল্লিকা অনুরোধ করল। তারাপদ বলল, না না, আমাকে ছেড়ে দাও। এমন মহাপাপ আমি জীবনে করিনি, এমন মতিভ্রম কোনোদিন হয়নি আমার। ছি ছি ছি, চারুর কাছে আমি এমন করে বিশ্বাসঘাতী হলাম। মল্লিকা মুখ টিপে হেসে বলল, চারুকে তোমার পরিবার বুঝি? তারাপদ বলল, হ্যাঁ। বউ খুব জাঁদরেল মনে হচ্ছে, নইলে এখানে এসেও তুমি তার ভয়ে কাঁপো? এই শহরেই আছে নাকি? তারাপদ ঘাড় নেড়ে বলল, না। তবে কোথায় থাকে? সে আর নেই, আজ 1 বছর হলো স্বর্গে চলে গেছে। আর আমি? মল্লিকা বিস্মিত হয়ে বলল, ও মারা গেছে? তাই বলো। তাহলে তো সব লেটা চুকেই গেছে, তাহলে আর তোমার তো ভয় কিসের? তারাপদ কাঁদো কাঁদো ভাবে বলল, ভয়? সে যে আমার কি ছিল, সে যে আমার বুকের কতখানি জায়গা জুড়ে আছে, তা তুমি বুঝতে পারবে না। বলতে বলতে ক্লান্ত অবসন্ন দেহে তক্তপোষের ধারে বসে পড়ল তারাপদ। তারা দাঁড়িয়ে থাকবার শক্তি নেই। বসে 2 হাতের তালুতে মুখ ঢেকে সে এবার ফুঁপিয়ে কেঁদে উঠল। শুধু স্ত্রীর শোক নয়, পৃথিবীর যত অবজ্ঞা অবিচার লাঞ্ছনা সে জীবন ভরে সহ্য করেছে,
সব তার এই মুহূর্তে মনে পড়ে গেল। মল্লিকা এই আধবুড়ো গেঁয়ো লোকটির দিকে চুপ করে একটুকাল তাকিয়ে রইল। তার তীক্ষ্ণ অভিজ্ঞ দৃষ্টিতে ধরা পড়ল মানুষটি মাতাল নয়, হয়তো মাথাটা একটু। কত রকমের কত ভাবের লোকই আসে এখানে, কত জাতের কত ধাতের মানুষই না মল্লিকা এ জীবনে দেখল। তারাপদ দু হাতের তালুতে মুখ লুকিয়ে অস্ফুট স্বরে কেঁদে চলেছে। কি ভেবে মল্লিকা সেই পোশাকি শাড়িতেই তার পাশে এসে বসল। তারপর আলগোছে তারাপদর পিঠে হাতখানা রেখে আস্তে আস্তে বলল, কেঁদো না, ঘরের মানুষ চলে গেলে ওই রকমই লাগে। আমি সেই গোলকডাঙ্গার বাড়িতে তাকে নিয়ে কদিনই বা ঘর সংসার করেছি। আর তখন কি বা বয়স ছিল আমার, 14-15 বেশি নয়। তবু এখনো তার কথাটা ভাবলে মন উদাস হয়ে যায়। তারাপদ হঠাৎ মুখ তুলল, মল্লিকার দিকে জল ভরা চোখে তাকিয়ে বলল, তোমারও স্বামী ছিল নাকি? মল্লিকা বলল, ছিল বই কি, পুরো 2 বছর ঘর করেছি। তা মিথ্যে বলবো না, আদর সোহাগ খুবই করতে জানতো। তোমরা কতদিন সংসার করেছিলে? তারাপদ বলল, 25 বছর। আদর সোহাগের কথা বলছো? সে যা আমার সেবা যত্ন করে গেছে। তারপর একটু একটু করে তারাপদ তার 25 বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের ইতিহাস বলে যেতে লাগল। কত তুচ্ছাতি তুচ্ছ ঘটনা, ঝগড়া বিবাদ, মান অভিমানের কাহিনী। কাঁটা নেই, ক্ষত নেই, যৌথ জীবনের কষ্ট জ্বালা যন্ত্রণার কথা কিছু যেন এখন আর মনেও পড়ে না। মৃত্যু সব মধুময় করে রেখে গেছে। মল্লিকা কেবল শুনেই গেল না, ফাঁকে ফাঁকে সেও 2-4 কথা বলতে লাগলো। তার দাম্পত্য জীবনের স্থায়িত্ব বেশি নয়, কিন্তু তারাপদর অভিজ্ঞতার সঙ্গে তার অনেকখানি মিল আছে। এপাশের ওপাশের ঘর থেকে বোতলের ছিপি খোলার আওয়াজ, মাতালের কান্না, হইচই হাসি আর হুল্লোড়ের মিশ্রিত শব্দ ভেসে আসতে লাগলো। কিন্তু তারাপদ আর মল্লিকা তা যেন গ্রাহ্যও করল না। অনেক রাত্রে বাড়িওয়ালি এসে দৌড়ে ঘা দিল, হলো ও মল্লিকা, কি হলো তোর? গুম খুন হয়ে রইলি নাকি? কিন্তু তারাপদর একটানা কথার তোড়ে মল্লিকার জবাবটা ঠিক স্পষ্ট বোঝা গেল না। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।